শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং গীতিকার ও নাট্যকার শহীদ রহমানের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। প্রথমে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ ও ভারতের ২৮ জন শিল্পীর অংশগ্রহণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে পিস অ্যান্ড ইউনিটি শিরোনামে চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে ২২ এপ্রিল পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস প্রসেসের গ্যালারি জুমে প্রদর্শিত হচ্ছে বৈশাখ এবং দেশজ শিল্পের পুনর্বয়ন শিরোনামে শিল্পী সামিনা নাফিজের একক চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা ৬টা ৪৫ দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ফেয়ার অ্যান্ড লাভলি রূপালী পর্দার গান। রাত ৮টা ২০ থাকছে লাকি ইনাম ও রিদি হকের রচনায় এবং রিদি হক ও কামরুজ্জামান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান। আমার কিছু বিষয় ক্লিয়ার হওয়া দরকার। এখন মিট করা সম্ভব না, বিকেলের ফ্লাইটে আমি চিটাগং যাচ্ছি। তুমি কেন বুঝতে পারছো না যে আরমান আহমেদ কখনোই আমাদের প্ল্যান সাকসেসফুল হতে দিবে না? তার ওই সো কল চিপ মানব দরদি মেন্টালিটি কখনোই আমাদের সাথে ম্যাচ করে না। আদনান, ইউ আর টকিং অ্যাবাউট আরমান হিয়ার। কি বলছো ভেবে বলো। রাত ৯টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় রান্না বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ। শুরু হয়ে গেল এক্ষুনি। দুই থেকে আড়াই মনের আমের আচার আপনি প্রতি বছর বানান। আপনার তো আচারের ফ্যাক্টরি আছে, তার মানে ব্যালেন্সটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না। থ্যাংক ইউ ম্যাম। রাত ৯টা ৪০ দেখবেন বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। আমাদের অতিথিদের একটা লিস্ট করে ফেলো, আমি কার্ডটা ছাপতে দিয়ে দেবো। আর এবার চিন্তা করছি কার্ডের সাথে প্রত্যেককে একটা করে এক্সপোর্ট ওরিয়েন্টেড ডিনার সেট গিফট। পাগল হয়ে গেলে এসব কেউ করে নাকি? কেউ করে না, আমি চালু করবো, ট্রেডিশন হবে। আগামীতে দেখবে সবাই এই কাজটি করছে। রাত ১১টা ৩০ থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক জ্যাম। রাত ১২টা ১০ থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি হাইলাইটস। এরপরে আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি নাট্যকার ও গীতিকার শহীদ রহমান। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকে। কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? এই তো জি, ভালো আছি। তো আপনি তো একাধারে গান লিখছেন, নাটক লিখছেন, আবার বইও আছে, কবিতা লিখছেন, সবকিছু কাজ একসাথে করছেন। তো এইসব কাজ নিয়ে এখন কেমন কাটছে আপনার ব্যস্ত সময়? আমি আসলে মূলত এই এবার যেই কাজটা নিয়ে আমি মানে প্রবাসে থাকি, তো প্রবাস থেকে এসেছি, সেটা হলো যে ফোক অ্যালবামটা কাজ আমি রিলিজ করার জন্য। এটা স্বাধীন নাগরী। এতে আপনার 11 জন শিল্পী 9টি গান গেয়েছে। একটি গান হলো বৈশাখের গান, আর বাকি 8টি গান বেঙ্গলি ফোক ফিউশন আকারে একটা অ্যালবামে ধারণ করা হয়েছে। এই অ্যালবামটা গত 9 এপ্রিল ছায়ানটে উদ্বোধন করা হয় এবং ভারতের দুবাংলারই প্রখ্যাত কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এসে এই অ্যালবামটি রিলিজ করেন। ওখানে আমাদের বুদ্ধিজীবীরাও ছিলেন, আমাদের সরকার লেভেলেরও পক্ষের মানে লোকজন ছিলেন। তো এই অ্যালবামটা মূলত করা হয়েছে ফোক ফিউশন আঙ্গিকে।
কোন কোন শিল্পীর গান আছে এখানে ধরেন কুমার বিশ্বজিৎ আছেন, আচ্ছা, প্রত্যেকে একটি করে গান। আমাদের মমতাজ আছেন, শফি মণ্ডল, ফকির শাহাবুদ্দিন, আশিক, তারপরে হলেন আপনার পুলক অধিকারী, নিশিতা বড়ুয়া, মানে মোটামুটি সব বড় মাপের শিল্পীদেরই এখানে গান আছে। মানে প্রথমে সিনিয়ররা, তারপরে এই প্রজন্মের আপনাদের এই যে ক্লোজ আপ ওয়ানের যারা আছেন, আমাদের দিনাজ্জান মুন্নি আছেন, আমাদের সাব্বির আছেন। তো ক্লোজ আপ ওয়ানের যারা শিল্পীরা বিখ্যাত মানে ইয়াংদের মধ্যে ভালো করেছে, ওখান থেকে কিছু নেওয়া হয়েছে, সিনিয়রদের মাধ্যমে থেকে কিছু নেওয়া হয়েছে, সবকিছু ওই সিনিয়র জুনিয়র নিয়ে শিল্পী নির্বাচন করে এই ফোক ফিউশন অ্যালবামটা করা হয়েছে। আচ্ছা, তো গানের কথা তো আপনি লিখেছেন, সুর করেছেন কে? সুর করেছেন আমাদের আপনাদেরই এনটিভির প্রখ্যাত সঙ্গীত পরিচালক এবং সুরকার আমাদের মকসুদজামাল মিন্টু। উনি করেছেন পয়লা বৈশাখের গানটি। চারজন শিল্পী, দিনাজ্জান মুন্নি, প্রতীক হাসান, সাব্বির এবং ঐশী। গানটি এখন এনটিভিতে দেখানো হচ্ছে, মিউজিক ভিডিওটা দেখানো হচ্ছে। আর বাকি সুরকার যিনি আছেন তারা হলেন যে মিল্টন খন্দকার, মান্নান মোহাম্মদ আর বিনোদ রায়। বিনোদ রায় পুরো অ্যালবামটি আপনার অ্যারেঞ্জমেন্ট এবং 4টি গানে সুর করেছেন, আর বাকি দুজন সুরকার ওরা দুটো করে সুর করেছেন। আচ্ছা আচ্ছা। আর সঙ্গীত আয়োজনে কে আছেন? সঙ্গীত আয়োজনে এই বিনোদ রায়, পুরো অ্যালবামটি অ্যারেঞ্জমেন্ট যেটা বললাম আপনাকে। আর সবগুলো কি এখানে ফোক ধাঁচের গান? ফোক ফিউশন, মানে র ফোক না, মানে একটু মডার্ন ফোক করা হয়েছে, ওয়েস্টার্ন মিউজিক মানে ইনস্ট্রুমেন্ট দিয়ে বাজানো হয়েছে আর। তো এতে ধরেন অনেকের মানে দ্বিমত থাকতে পারে যে ফোক মানে ফিউশন কেন করা হয়। আসলে একটা জিনিস কি, মানে এটা শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছায়ানটের আমাদের এই যে স্বাদের নাগর অ্যালবাম লঞ্চিং এর সময় একটা কথা বলে গিয়েছেন, প্রেস মিডিয়াতে উনি বলে গিয়েছেন যে আসলে ফোক ফিউশন করাটা কিন্তু খারাপ কিছু না, যদি রুচিসম্মত ফোক ফিউশন করা হয়, যদি গানের কথাগুলিকে ব্যঙ্গ আকৃতি না করা হয় এবং দর্শকদের কাছে যদি গ্রহণযোগ্যতা হয়, তাহলে ফোক ফিউশন কিন্তু এটা না। আর একটা কথা হলো যে আমি যেটা মনে করি আর বাংলা গানকে আপনি যদি ধরে রাখেন শুধু আপনার গণ্ডির ভিতরে, এটাকে যদি আপনি বাইরে প্রকাশ করতে না দেন, তাহলে কিন্তু আপনি বাংলা গানের সম্পর্কে অনেকে জানবেন না। ফর এক্সাম্পল, আপনি মনে করেন আমেরিকান কোন একজন সিঙ্গার বা কানাডিয়ান একজন সিঙ্গার বা ইউরোপের একজন সিঙ্গার বা ইংল্যান্ডের একজন সিঙ্গার, তার গান সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি মনে করেন আমাদের বাংলা গানকে যদি আমরা যদি মডার্ন করে যদি আমরা যদি বিশ্বে ছড়িয়ে দিই, যুগের তালে তালে ওদের বিশ্বের সঙ্গীতের তালে তালে যদি আমরা যদি ছড়িয়ে দিই, আমি মনে করি যে সবাই চিনবে এবং আমাদের শিল্পীদেরকেও জানবে অবশ্যই। যেমন একটা কথা কি, রবীন্দ্রনাথের গান, নজরুলের গান আপনি সুর যেভাবে আছে সেটা সেভাবেই থাকুক, ফিউশন করতে পারেন, মানে গানটাকে নষ্ট না করে ফিউশন করাটা কিন্তু অনেক শিল্পীরা আমাদের, আমি তাদেরকে শ্রদ্ধা রেখেই বলছি, আমাদের মানে অনেক সিনিয়র শিল্পীরা হয়তো বা অনেকে বলেন যে ফিউশন করাটা ঠিক না, এতে গানের কথাগুলিকে নষ্ট করা হয়, গানের সুরটাকে নষ্ট করা হয়। আমি মনে করি যে সেটা না। এখন যেই পর্যায়ে গ্লোবালাইজেশন যুগ, সারা বিশ্বে আপনি মানে এখানে বসে বিশ্বটাকে হাতের মুঠোয় পাচ্ছেন, আপনি যদি গানটাকে যদি আপনি বিশ্বে যদি ছড়িয়ে দেন, আমি মনে করি যে এতে আমাদের বাংলা গানের উত্তরোত্তর আরো অনেক কিছু মানে বৃদ্ধি পাবে এবং আমাদের শিল্পীদেরকে অনেকে চিনবে। এরপরও বলতে চাই যে আমাদের ধরেন বিখ্যাত শিল্পী যারা আছেন, যেমন রুনা লায়লা, আমাদের সাবিনা ইয়াসমিন, কিংবদন্তি শিল্পী, এদের কথা কিন্তু বিশ্বের অনেকেই জানে, তা আমি মনে করি যে যেমন এক সময় শুনতাম যে আবিদা সুলতানা 17টি দেশের ভাষার গান জানতো, এতে করে আমাদের কিন্তু মানে মানে আমি মনে করি গৌরবের, বাঙালি জাতির। আমি যদি মনে করেন এখন আমাদের কোন শিল্পী যদি মনে করেন চাইনিজ ভাষা গান করে বা জাপানিজ ভাষা গান করে বা ইংরেজি ভাষা করে, বা এতে করে আমাদের শিল্পীর নামটা জানলো ওরা, মানে আদান প্রদান হলো, সংস্কৃতির আদান প্রদান হলো। তো যেহেতু এটা হচ্ছে আপনার ফোক ফিউশন থাকছে, তো সেক্ষেত্রে আপনার রেসপন্সটা তাহলে কেমন পেয়েছেন? রেসপন্সটা ওই আপনাকে বললাম না যে মানে ইয়াং জেনারেশনের মধ্যে একটা তো উদ্দীপনা আছে, ওরা তো চায় যে একটু ধরেন মডার্ন কিছু হলে তারা ফাস্ট কিছু এটা হলে, সেই জন্য ধরেন এই অ্যালবামটা এই ফাস্টে করা হয়েছে। গত আমার যে অ্যালবামটা বেরিয়েছে গত বছর, সেটা তো আপনার আধুনিক গান, ওটা পুরোটাই কিন্তু পশ্চিমবাংলার যত শিল্পী আছেন ওরাই করেছেন, যেমন শ্রীকান্ত আচার্য, শুভমিতা, আমাদের রূপঙ্কর, মনোময় ভট্টাচার্য, তারপর শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়,
তারপরে অন্বেষা দাশগুপ্তা এরা করেছেন আর কি। ও বাবুল সুপ্রিয় ভারতের যে মন্ত্রী যিনি, ওনারা করেছেন। তো ওটা ধরেন টোটালটা হলো প্রেমের গান, আধুনিক বাংলা গানে সাজানো হয়েছে। তো একজন একবার এক মানে সাক্ষাৎকার আমাকে প্রশ্ন করলো যে আপনি ভারতীয় শিল্পীদেরকে দিয়ে করালেন, আপনি বাংলাদেশের কোনো শিল্পীদেরকে কেন নিলেন না? আসলে একটা জিনিস কি, এটা আপনিও স্বীকার করবেন, আমিও মনে করি যে শিল্পীর কোনো সীমানা নেই। শিল্পী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, এদের কোনো সীমানা নেই। এরা যে প্রান্তেই যাক সেই প্রান্তেই থাকতে পারে। কিন্তু এখন যদি আপনি যদি একটা জায়গায় বলে দেন যে না বাংলা, কারণ ভারতের শিল্পীরা এসে আপনার অ্যালবামে গেতে পারবে না, বা বাংলাদেশের শিল্পীরা ভারতের এটা এই বাধাটা না থাকাটাই আমি মনে করি আসলে সবারই আছে, সবার না, আর সীমানা না থাকাটা উচিত। কারণ আপনি যদি কাঁটাতার দিয়ে যদি ব্যারিকেড করে দেন যে না এটা আমারই, যেমন একটা জিনিস কি, রবীন্দ্রনাথকে কিন্তু সারা বিশ্বে সবাই জানে, চিনে, কারণ ভারতবর্ষ রবীন্দ্রনাথকে ওপেন করে দিয়েছে। আপনি সেক্ষেত্রে আপনি যখন গান লিখেন, আপনার কোন বিষয়ের উপর গান লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বা আপনার পছন্দ বেশি? আমি আসলে কোন বিষয়টাকে বেশি মূল্য দিয়ে থাকেন? মূলত তো ধরেন আমি আসলে আধুনিক গানের গীতিকার হিসেবে পরিচিতি লাভ করি। আমার মূলত লেখাই হলো আধুনিক গানের। ফোক গানটা এটা আমি জাস্ট একটা মানে পরীক্ষামূলক করা হলো, কিন্তু এই পরীক্ষামূলক করার পরে যে এটা মানে রেজাল্টটা যে এত ভালো হবে এটা মানে, এবং আমার জীবনে এই প্রথম আপনার ফোক গান, ফোক ফিউশন করা আমার জীবনে প্রথম এই পয়লা বৈশাখের গান লেখা। দেশের গানও করেছি, ধরেন আমাদের দেশের গান ওটাও মকসুদুজ্জামান মিন্টু সঙ্গীতায়োজন আছেন, আমাদের আলাউদ্দিন আলী সুর করেছেন, সামিনী ইয়াসমিন গান গেয়েছেন, ওটাও মিউজিক ভিডিও যাবে। তারপরে আপনার আমাদের আহমেদ ইমতিয়াজ বুলবুল একটা গান নিয়েছেন, ওটা ধরেন সৈয়দ আব্দুল হাদী করবেন। আর একটা গান নিয়েছেন আপনার বাপ্পা মজুমদার এবং বিনা জান মুন্নি, ওটা ভারতের একজন। তো আপনি গান লেখার পাশাপাশি আপনি নাটকও লিখে থাকছেন, তো শুরুটা কোনটা হয়েছিল? সেটা কি গান লেখা দিয়ে না নাটক লেখা দিয়ে? শুরুটা আমার আসলে কবিতা লেখা, আমার ফাউন্ডেশনটা কবিতার মাধ্যমে। ওখান থেকে আমি ধরেন 84-85 দিকে আমি লিখি, তখন ধরেন দেশের পরিস্থিতির উপর নির্ভর করে, রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে লেখা হয়। সেই থেকে এই 84-85 থেকে ধাপে ধাপে লিখতে লিখতে আমার এই পর্যায়ে এসেছে। আর মূলত আমি মঞ্চের কর্মী ছিলাম, তো গ্রুপ থিয়েটার ফেডারেশন করতাম, আপনার নাটকের খুব এটা ছিলাম, সেই জন্য ওই জায়গাটা আমার প্ল্যাটফর্মটা আমি তৈরি করে এসেছি, যে গ্রুপ থিয়েটার ফেডারেশনটা কি, ওটার কনসেপ্টটা কি, তারপরে আপনার মঞ্চনাটকটা কিভাবে করতে হবে, কিভাবে আপনাদের ধরেন দোয়া বলেন, আশীর্বাদ বলেন, আমি বিখ্যাত আপনার রাইটারদের মঞ্চনাটক করেছি, ব্রেক্টের নাটক করেছি, আপনার ওলি সোয়িঙ্কার আফ্রিকান রাইটার, তার নাটক, নাইজেরিয়ান রাইটার, তার নাটক করেছি আমি, দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। ব্রেক্টের আপনার দ্য মাদার কাদেরেস আমি করেছি, তারপরে শেক্সপিয়ারের আমি করেছি, হেলমেট করেছি আমি। তো এই নাটকগুলি করার পিছনে বুঝছেন, এতে করে আমার এটা অনুবাদ করা কবি চৌধুরী সাহেবের অনুবাদ করা নাটক, তো এগুলি করার পরে আমার একটা ফাউন্ডেশন তৈরি হয়েছে, এবং কবিতাটাও আমার তার পাশাপাশি ছিল। আমি জীবনে যা কিছু করেছি চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য। আচ্ছা, তো সম্প্রতি আপনি কোন নাটক লিখছেন? কিছুদিন আগে আমার ধরেন গত মাসে আমি তো আসলে মূলত ধরেন ঈদ উপলক্ষে নাটক লিখে থাকি, 2 ঈদের 2টো বিশেষ নাটক। গত মাসে আপনাদের এনটিভিতে গিয়েছেন, গত মাসেও একটা চ্যানেলে গিয়েছেন। আমার আগামী এই কি মানে ঈদে আসছে একটি নাটক আমি লিখেছি, অবশেষে নিষ্পত্তি। এটা কমেডি নাটক। আমি আসলে কমেডি নাটকও কিন্তু সত্যি কথা বলতে গিয়ে তা তো ভালো লিখতে পারতাম না। আমি আসলে প্রেম ভিত্তিক, যেমন আমার সুবর্ণা মোস্তফা করেছেন আজিবি জন ঘরে, তারপরে আপনার শহীদুজ্জামান সেলিম করেছেন, তারপর আপনার রাসেল ইসলাম আসাদ করেছেন, মুক্তিযুদ্ধের নাটক করেছেন। কিন্তু আমি এই চিন্তা করলাম যে দর্শকরা এখন কিন্তু, কারণ আপনাকে দেখতে হবে যে দর্শক কি চায়, বুঝছেন। আমি যদি এখন আধুনিক কন্টিনিউ লিখি দর্শক খাবে না। আমি দেখলাম বৈশাখের উপর বা ফোকের উপর যদি আমি লিখি তাহলে দর্শক চাহিদা হবে। তারপরে আপনার আমি যদি প্রেমের উপর নাটক লিখি ওটাও কিন্তু দর্শকের কাটতিটা কমে। একটু মানুষ বিনোদন চা, মানুষ প্রত্যেকটা লোক তো ধরেন অবসর মানে যখনই ঈদ বলেন বা অবসর সময় যখনই টিভি সেটের সামনে আসে তখনই সে কিন্তু চাইবে যে বিনোদন। তো ওখানে যদি বিনোদন যদি আপনি না দিতে পারেন তখন তো সে আপনার লেখাটাকে গ্রহণ করবে না। সেই জন্য আমি কমেডি নাটক লিখেছি অবশেষে নিষ্পত্তি। এটাকে আবার বিপরীতভাবে লিখেছি
অবশেষে কাছে এসে। আচ্ছা, তো এই যে এত নাটক লিখেছেন, এত গান লিখেছেন, কখনো কি গান গেতে ইচ্ছা হয়েছে বা নাটক করতে ইচ্ছা হয়েছে? কখনো এরকম হয়নি? না, নাটক ওই বিটিভিতে একসময় করেছিলাম, ধরেন ধারাবাহিক আপন নিবাস, তার নানা রঙের দিনগুলো, ওই সময় করেছিলাম আমি। কিন্তু ওই পুরোপুরি একেবারে নাটকে আপনার অভিনয়ের জগতে থাকার কোনো ইচ্ছে ছিল না। নাটকটা লেখা এবং গান লেখা একটু ব্যাকগ্রাউন্ডে থাকলে দর্শকরা আরো বেশি মূল্যায়ন, বেশি স্বাচ্ছন্দ্যবোধ আপনি করে থাকেন, কিন্তু গান করার কোনো ইচ্ছে নেই। আর একজনের আসলে সবকিছু আমি মনে করি যে করাটা ঠিক না, মানে যতটুকু প্রয়োজন অতটুকু থাকাই মনে। তো আপনি যে কাজ করছেন সেই কাজেরই আমি অনেক সাফল্য কামনা করছি। সেই সাথে আজকে আপনি শুভ সন্ধ্যা এসেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারাও ভালো থাকেন। এবং এতক্ষণ ধরে টিভি সেটের সামনে যারা আপনাদের শুভ সন্ধ্যা দেখলো, প্রত্যেক দর্শক শ্রোতাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosondha@ntv.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।